আমার বিয়ে হয়েছিল এক সুন্দর গ্রীষ্মের সকালে। গরমের কারণে ঘরে ঘুমানো খুবই কষ্টকর হয়ে উঠেছিল, তাই শ্বশুরাই এর পরামর্শে আমি ছাদে ঘুমানো শুরু করি। ছাদে আমার ও আমার স্বামীর বিছানা পাশাপাশি থাকত। মাঝে মাঝে শ্বশুর মশাই আমার পাশ দিয়ে যেতেন এবং আমি তার উপস্থিতি অনুভব করতাম। একদিন স্বামী বাড়িতে ছিলেন না, তখন শ্বশুর মশাই আমাকে ছাদে ডাকলেন, কারণ মশারি ঠিক করতে সাহায্য দরকার ছিল। আমি সাহায্য করতে এগিয়ে গেলাম আর তিনি পাশে দাঁড়িয়ে সাহায্য করলেন। মশারি টানানোর সময় তিনি হঠাৎ পেছন থেকে এগিয়ে এলেন। আমি প্রথমে বস্তি অনুভব করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলাম। রাত গভীর হয়ে আসছিল, আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয় পেয়ে চোখ খুলে দেখলাম শ্বশুর মশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম এবং কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তিনি শান্তভাবে বললেন, বৌমা, ভয় পেও না। তার আচরণে যেন কিছু বলতে চাওয়ার ইঙ্গিত ছিল। আমার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। স্বামী তার কাজের ব্যস্ততায় আমাকে খুব কম সময় দিতেন, যা আমার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করেছিল। এই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি আর শ্বশুর মশাই, আমার নাম তানিয়া। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম, তাই বাইরে বের হলে আমার দিকে সবাই চেয়ে থাকত। আমি অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। আমার রূপ দেখে আমার স্বামী আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যা আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। আমার বিয়ে যখন হয় তখন আমার বয়স বেশ কম ছিল। এটি ছিল সম্পূর্ণ আমার ইচ্ছার সিদ্ধান্ত। বিয়ের পর আমি আমার নতুন পরিবার এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করি। আমার পরিবারে আমার স্বামী, বর, দেবর এবং বর যা ছিলেন। আমার বর দেবরের বয়স ছিল প্রায় ৪০ বছর। আমার স্বামী প্রীতম একদিন আমাকে বলেছিলেন যে তার বর ভাই শুধু ভাই নন, তার কাছে পিতার মতো। তিনি বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। আমিও তার প্রতি শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছিলাম। আমাদের বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। আমি তখন ১৮ আর আমার স্বামী ২২। নিজের শরীর ও মন ভালো রাখতে আমি নিয়মিত ব্যায়াম করতাম, যা আমাকে সবসময় সতেজ ও প্রাণবন্ত রাখত। আমার উদ্যম পরিবারে একটা ভিন্ন পরিবেশ তৈরি করেছিল, কারণ আমার শাশুড়ি শারীরিকভাবে সীমাবদ্ধ ছিলেন এবং সবসময় হুইল চেয়ারে থাকতেন। বিয়ের সময় শ্বশুর মশাই সব আয়োজন এবং অভ্যর্থনার দায়িত্ব সামলেছিলেন। তিনি ছিলেন পরিবারের অভিভাবকের মতো। বিয়ের পর প্রথম দুদিন কেটে গেলেও আমি এবং আমার স্বামী প্রীতম একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি। বিয়ের পর দিনই শ্বশুর মশাই প্রীতমকে তাদের দোকানের কাজে বাইরে পাঠিয়ে দেন। তার একটি বট কাপড়ের দোকান ছিল। প্রীতম একদিন গল্পে বলেছিল তার বাবা খুব ছোট দোকান থেকে শুরু করেছিলেন এবং কঠোর পরিশ্রম করে ৩টি দোকানের মালিক হয়েছেন। এখন দোকানে অনেক কর্মচারী কাজ করত যারা প্রীতমের বয়সী। প্রীতমও ধীরে ধীরে তার বাবার ব্যবসার কাজ শিখছিল। সে কয়েকদিনের জন্য কাজে গিয়েছিল। ২ দিন পরে প্রীতম বাড়ি ফিরে এলো। সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই। প্রীতম ঘরের দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর দরজায় করা নাড়া শব্দ হলো। দরজা খুলে দেখি শ্বশুরাই দাঁড়িয়ে আছেন, হাতে দুধের গ্লাস। তিনি প্রীতমকে দুধ দিলেন এবং প্রীতম দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল। এরপর শ্বশুরাই গ্লাস নিয়ে চলে গেলেন। প্রীতম যখন ঘরে ফিরল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম দুধ সম্পর্কে। সে হেসে লাজুক ভঙ্গিতে বলল তার বাবা তাকে কে নিয়ে খুব চিন্তা করেন। এটি ছিল আমাদের বিয়ের পর প্রথম রাত দুধ নিয়ে। আর বিশেষ কিছু না বলেই প্রীতম আলো নিভিয়ে দিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের নতুন জীবনের শুরুটা সত্যিই সুন্দর হয়েছে। সকালবেলা সূর্যের আলো আমার ঘুম ভেঙে দিল। আমি দেখলাম কেউ জানালাটা খুলে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো প্রীতমই জানালা খুলছে। আধো ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টানতে গিয়েছিলাম এবং বলেছিলাম, জানালা বন্ধ করো, আমাকে আরও কিছুক্ষণ ঘুমাতে দাও। কিন্তু তখন আমি যে কণ্ঠস্বর শুনলাম তা প্রীতমের ছিল না। আমার চমকে ওঠার কারণ ছিল জানালাটা খুলছিলেন শ্বশুর মশাই। আমি চারপাশে তাকিয়ে দেখলাম প্রীতম ঘরে নেই। আমি তখন হাফ নাইট গাউন পরেছিলাম আর শ্বশুর মশাই একটু বিভ্রান্ত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। আমি লজ্জায় পড়ে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম, প্রীতম কোথায়? তিনি হেসে বললেন, আমি তাকে একটু আগেই উঠিয়েছি, সে বাইরে বাগানে শরীর চর্চা করছে। তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এতটুকু বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাগানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাগানে পৌঁছানোর আগেই দেখি প্রীতম শরীর চর্চা করে পুরো ঘেমে গেছে। আমি তার কাছে গিয়ে শ্বশুর বংশাই এর জানালা খোলার প্রসঙ্গ তুলতে চাইলাম, কিন্তু কিছু বলার সাহস পেলাম না। শ্বশুরাই এর উপস্থিতিতে আমি খানিকটা অপ্রস্তুত বোধ করছিলাম। শরীর চর্চা সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না, তবে শ্বশুরাই তখন বললেন, যদি তুমি
নিয়মিত শরীর চর্চা করো, তাহলে তুমি নিজেকে আরও সুস্থ ও প্রাণবন্ত রাখতে পারবে। তার কথা শুনে আমি শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী হলাম। আমাদের বাড়ির বাগানটি ছিল সত্যিই মনোমুগ্ধকর। একদিন সকালে সুষুমাই আবার আমাকে বললেন, তুমি যদি এই সুন্দর পরিবেশের শরীর চর্চা শুরু করো, তাহলে তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে। সেই মুহূর্তে আমি তার সঙ্গে শরীর চর্চা শুরু করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমরা একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে সহজ কিছু ব্যায়াম শেখাতে শুরু করলেন। যখন তিনি আমাকে কোমরের ব্যায়াম দেখাচ্ছিলেন, তখন তিনি আমার অঙ্গভঙ্গি ঠিক করতে সাহায্য করছিলেন। এই সময় প্রীতম আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু শ্বশুর অংশাই তাকে বললেন, তোমার ব্যায়াম শেষ হয়েছে, এবার তুমি ভেতরে যেতে পারো। প্রীতম বাড়ির ভেতরে চলে গেল আর আমি সুষু অংশের সঙ্গে ব্যায়াম চালিয়ে গেলাম। ব্যায়ামের সময় সুষু অংশী প্রায়ই আমাকে কিছু বিশেষ ভঙ্গি ঠিক করার জন্য সাহায্য করতেন। যদিও মাঝে মাঝে আমি একটু লজ্জা পেতাম, তবে বুঝতে পারতাম যে তিনি শুধুমাত্র আমাকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করছেন। তিনি আমাকে আরও কিছু কঠিন ব্যায়াম যেমন পুশ আপ করতে বললেন, তবে আমি বললাম, আজ আমি খুব ক্লান্ত, এটা পরে করব। তারপর আমি সরাসরি আমার ঘরে চলে এলাম। এই মুহূর্তগুলো আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছিল। শ্বশুর অংশের পরামর্শে ব্যায়াম শুরু করায় আমি শারীরিক সুস্থতার গুরুত্ব বুঝতে পারলাম। প্রীতমও পরে এতে যোগ দিয়ে আমাদের সম্পর্ক আরও মজবুত করল। একদিন প্রীতমকে বললাম, তুমি সবসময় বাবার কথাই শোনো, আমি আর এই ব্যায়াম করতে চাই না। প্রীতম হাসতে হাসতে বুঝিয়ে দিল, তার বাবা আমাদের ভালো থাকার জন্যই এসব বলছেন। শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক প্রথমে একটু দূরত্বের ছিল, তবে একদিন দুপুরে তার ঘরে গল্প করতে গিয়ে দেখি তিনি বেশ আন্তরিক। আমার মুখে হাত বুলিয়ে তিনি বললেন, তুমি সত্যিই খুব সুন্দর। তার এই ব্যবহার আমাকে মুগ্ধ করল। বিয়ের 1-5 দিন পর প্রচণ্ড গরমের মধ্যে নতুন পরিবেশ ও সম্পর্কের গুরুত্ব বুঝতে প্রতিটি দিনই আমার জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠল। এই গরমের দিনগুলোতে ঘুমানো সত্যিই কঠিন হয়ে উঠছিল। আমি ভাবলাম, ইতে এই বিষয়টা আলোচনা করা দরকার। পরের দিন রাতের খাবারের সময় আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। তখন আমি বললাম, প্রীতম, গরমটা খুবই বেড়ে গেছে, আমাদের হয়তো একটা কুলার কিনে ফেলা উচিত। কিন্তু প্রীতম কিছু বলার আগেই শ্বশুরাই উত্তর দিলেন, কুলারের কোনো দরকার নেই। কুলারের বাতাস শরীরের জন্য ভালো নয়। আমাদের বাড়ির ছাদ প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আসে, সেখানে ঘুমানোর ব্যবস্থা করলে সেটাই ভালো হবে। শ্বশুর অংশের কথায় আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, তবে সেদিন কেউ তার কথার বিরোধিতা করল না, আমিও না। প্রীতম আর আমি তার কথা সম্মতি দিলাম, তবে মনে মনে ভাবছিলাম, দেখি তো ছাদর ঠান্ডা হাওয়া কতটা আরাম দেয়। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম ছাদ গিয়ে ঘুমানোর। শাশুড়ি ছাদে যেতে পারেননি, কারণ তার হুইল চেয়ার সেখানে পৌঁছানো কঠিন ছিল। তাই আমি, প্রীতম আর শ্বশুর অংশ মিলে ছাদ ঘুমাতে গেলাম। সেই রাতটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে এলো। সত্যিই ছাদের হাওয়া বেশ ঠান্ডা ছিল আর ঘুম ভালো হয়েছিল, কিন্তু মশারা বেশ ভোগালো। সকালে উঠে বুঝলাম, প্রাকৃতিক খাওয়া ভালো হলেও কিছু সমস্যার সমাধানও করতে হবে। মশারির ব্যবস্থা করা বা অন্য কোনো বিকল্প ভাবা দরকার। পরের দিন সকালে এই নিয়ে সবার সঙ্গে আলোচনা করলাম। বুঝতে পারলাম একসঙ্গে যার সমাধান খোঁজা অনেক সহজ। নতুন পরিবারে মানিয়ে নেওয়া এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। প্রতিদিন নতুন অভিজ্ঞতা আমার জীবনে একটি অধ্যায় যোগ করছিল। যেদিন প্রীতম আবার দোকানের কাজে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেদিন রাতে কোথায় ঘুমাবো তা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় পড়েছিলাম। প্রীতম আমাকে বলেছিল, ছাদে ঘুমাতে কোনো সমস্যা নেই, বাবার কথা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তবুও আমি ঠিকমতো মনস্থির করতে পারছিলাম না। সেই রাতে বাড়ির ছাদে মশারির ভেতরে ঘুমানোর অভিজ্ঞতা বেশ ভালো ছিল, কিন্তু আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। পুরো রাত আমি জেগেই ছিলাম। শ্বশুর অংশী তার নিজের জায়গায় এক কোণে নিঃশব্দে ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়ে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার হাত শ্বশুরের হাতে রয়েছে। দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। দ্রুত আমার হাত সরিয়ে নিয়ে মশারির বাইরে চলে এলাম। বুঝতে পারলাম ঘুমের মধ্যে হয়তো ভুলবশত এমনটা ঘটেছে। সেই দিনটা অন্যান্য দিনের মতোই কাটল, কিন্তু প্রীতম বাড়িতে ছিল না। রাত হলে আমি স্থির করলাম আর ছাদ গিয়ে ঘুমাবো না। শ্বশুর সাই এর সঙ্গে ছাদে ঘুমাতে আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি আমার ঘরেই ছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই আমার ঘরে এলেন এবং আমাকে একটি বক্স দিলেন। তিনি বললেন, এটা তোমার জন্য এনেছিলাম, কিন্তু তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। বক্স খুলে দেখি ভেতরে বেশ দামি কিছু পোশাক রয়েছে। তার এই ব্যবহারে আমি মুগ্ধ হলাম এবং তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। সেদিন রাতে আমি আমার ঘরেই ঘুমালাম এবং মনে হলো নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আর সম্পর্কগুলো বুঝে নেওয়া প্রতিটি দিনের একটা নতুন শিক্ষার অংশ। সেদিন রাতে শ্বশুরাই আমাকে বলেছিলেন, ছাদ চলে এসো। আমি সরাসরি কিছু বলতে পারিনি, না হ্যাঁ বলেছি না না বলেছি। নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম। পরদিন সকালে তিনি এসে
জানতে চাইলেন রাতে ছাদে এলে না কেন? আমি বললাম বিছানায় শুয়েছিলাম, ঘুমানোর ইচ্ছা হয়ে গেল আর ছাদ যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমার উত্তর শুনে তিনি আর কিছু বলেননি। সেদিন প্রীতম বাড়িতে ফিরেছিল, তবে বিয়ের পর থেকে আমাদের সম্পর্কের গভীরতা তেমন বাড়েনি। প্রীতম সবসময় কাজে ব্যস্ত থাকত, বাইরে যেত। একদিন শ্বশুরই প্রীতমকে বলেছিলেন স্ত্রীকে কিভাবে সুখী রাখতে হয় তা শিখতে হবে, কিন্তু প্রীতমের ব্যস্ততায় সেই কথাগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি নিজে প্রীতমের কাছে গেলাম, কিন্তু সে বলল আমি দুদিন ধরে কাজের চাপের কারণে খুব ক্লান্ত, আমাকে আজ একটু ঘুমাতে দাও। আমি তার অবস্থা বুঝতে পেরে আর কিছু বললাম না, কিন্তু পরদিন আবারও সে একই কথা বলল। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে প্রয়োজন মনে করছে না। সেই রাতে শ্বশুরমশাই এর ঘর থেকে কিছু শব্দ শুনলাম। আমি তার ঘরের বাইরে গেলাম এবং দেখলাম তিনি একটু বিরক্ত। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম তিনি বেশ অসন্তুষ্ট। পরে ছাদ গিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমায়ও ছাদে এলেন, তার মুখ লাল হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? তিনি বললেন এখন আর তোমার কাছ থেকে কি লুকাবো, তোমারও তো এখন সংসার হয় এছে, সম্পর্কের মানে বুঝতে পারার সময় হয়েছে। আমার স্ত্রী অসুস্থ, সে আমার সব প্রয়োজন পূরণ করতে পারে না, এটা কি আমার দোষ? তার কথা শুনে কি বল বুঝে উঠতে পারছিলাম না। আমার নিজের অবস্থাও তেমন ভালো যাচ্ছিল না, সম্পর্কের মধ্যে দূরত্ব যেন আরও বেড়ে যাচ্ছিল। তবে আমি বুঝলাম সম্পর্ক টিকিয়ে রাখতে আমাদের দুজনেরই চেষ্টা করা জরুরি। আমি লক্ষ্য করছিলাম কোনো কারণ ছাড়াই আমার স্বামী আমার থেকে সরে যাচ্ছে। এটা আমি শ্বশুরমশাইকে বলতে চাইনি। একদিন হঠাৎ শ্বশুরমশাই আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাই। কাল সকালে তৈরি হয়ে নিও, তোমাকে আমাদের প্রপার্টি ঘুরে দেখাতে নিয়ে যাব। তুমি এই পরিবারের সদস্য, তাই আমাদের ব্যবসা সম্পর্কে জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম এবং নিজের ঘরে ফিরে এলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি তৈরি হলাম, ঠিক 10টার সময় নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম। শ্বশুর আমাকে তার প্রথম ব্যবসার জায়গা দেখালেন। একসময় সেটি একটি ছোট দোকান ছিল, কিন্তু এখন তা বিশাল এক শপিং কমপ্লেক্সে পরিণত হয়েছে। তার 4টি দোকান রয়েছে এবং প্রতিটি তার নিজের নামে। এত কিছু থাকা সত্ত্বেও তিনি সংসারে বাড়তি খরচ করেন না, যা আমাকে অবাক করল। সেদিন রাতে গরমের কারণে আমি ছাদে গিয়ে শুতে গেলাম, দেখি শ্বশুর মশাই আগে থেকেই সে এখানে নিজের বিছানা পেতে রেখেছেন। তিনি হেসে বললেন তুমিও গরমে ঘরে ঘুমাতে পারছো না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তার বিছানাটি ছিল বড়, যেখানে দুইজন অনায়াসে শুতে পারে। সেদিন আমাদের মধ্যে ব্যবসা জীবন এবং পারিবারিক দায়িত্ব নিয়ে অনেক কথা হলো। সেদিন রাতে ছাদ শুয়ে থাকাকালীন শ্বশুর মশাইও সেখানে ছিলেন। গরমের কারণে তিনি আগে থেকেই সেখানে নিজের বিছানা পেতে রেখেছিলেন। আমি তার কাছে গিয়ে বসলাম। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে গল্প শুরু হলো। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি হেসে বললাম বাবা, আপনি কিভাবে এত ধৈর্য ধরে সংসারের এত দায়িত্ব পালন করেন? আমি প্রায় আপনাকে এবং মাকে তর্ক করতে শুনেছি, এমনকি আমার এবং প্রীতমের মধ্যেও ছোটখাটো তর্ক লেগেই থাকে। তিনি শান্ত গলায় বললেন তানিয়া, পারিবারিক জীবনে মান অভিমান তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমি আর তোমার মা অনেক সময় অনেক বিষয়ে একমত হতে পারি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। আমি হেসে বললাম তবে প্রীতমের তো এই বিষয়ে কম আগ্রহ, তাকে ঘুম ছাড়া আর কিছুতেই মনোযোগ দিতে দেখি না। আমি মনে মনে ভাবছিলাম শ্বশুর মশাই এর কাছে থাকতে। তিনি মৃদু হাসলেন এবং বললেন প্রীতম একটু আলাদা স্বভাবের ছেলে, তার মধ্যে অনেক সময় দায়িত্ববোধের অভাব দেখা যায়, কিন্তু তোমার মতো একজন জীবনসঙ্গী তাকে এই বিষয়গুলোতে সাহায্য করতে পারে। সম্পর্ককে আরও সুন্দর করতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, তুমিই তার সবচেয়ে বড় শক্তি হতে পারো। তার কথা শুনে আমার মনে সাহস এলো। শ্বশুর মশাই এমন একজন অভিভাবকের মতো কথা বলছিলেন, যিনি শুধু পথ দেখাতে চান। রাত গভীর হয়ে আসছিল, আমরা দুজনেই নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তিনি শান্তভাবে বললেন বৌমা, চিন্তা করো না। আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হলো। আমার স্বামী আমাকে সবসময় ব্যস্ততার কারণে সময় দিতে পারতেন না, ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। তবে আমার শ্বশুরজি আমাকে সেই শূন্যতা দূর করার কথা বলছিলেন। ধীরে ধীরে আমরা একে অপরের কাছে আসতে লাগলাম। যখন আমি আমার শাড়ির পিনে হাত দিলাম, তখন হঠাৎ করে আমার মুখে একটি উজ্জ্বল আলো এসে পড়ল। যখন আমি মশারির বাইরে এলাম, তখন দেখলাম সেই আলোটি আসলে প্রীতম এর মোবাইলের আলো। তাকে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম এবং শ্বশুরজি তার পাশে দাঁড়িয়েছিলেন। প্রীতম আমাকে সন্দেহ করছিল কেন আমি তার বাবার সাথে কথা বলছি। সত্য উন্মোচন
করতে গিয়ে জানালাম তার বাবা প্রতি রাতে তার দুধে কিছু মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে আমাদের দূরত্ব তৈরি করছেন। প্রীতম রাগে তার বাবার দিকে তাকালে শ্বশুরজি জানান তিনি আমার অতীত জানেন। তিনি দাবি করলেন আমার আসল উদ্দেশ্য সম্পত্তি দখল করা। আমাকে মিতা নামে পরিচিত একজন প্রতারক হিসেবে অভিযুক্ত করলেন। তিনি আরও বললেন প্রীতমকে তিনি সতর্ক করেছিলেন, কিন্তু সে প্রেমে অন্ধ ছিল। শ্বশুরজি পুলিশের সাহায্য নিয়ে আমাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করেন। এভাবেই সত্যের মুখোমুখি হয়ে আমার চালাকি ব্যর্থ হলো। সে তোমার দিকে কখনো আঙ্গুলও তোলেনি। আমি সৌন্দর্যকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করেছিলাম, কিন্তু শেষে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি যাদের ভালোবেসেছি তাদের সঙ্গে প্রতারণা করেছি। হয়তো এখন সেই ভুলের শাস্তি পাচ্ছি। আজকাল অনেক তরুণ ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তাই বিয়ের আগে পরিবারের বড়দের পরামর্শ নেওয়া জরুরি। সম্পর্কের ক্ষেত্রে অন্ধবিশ্বাস নয়, সতর্কতা প্রয়োজন। এই গল্পে প্রীতম শ্বশুরের পরামর্শে সতর্ক হয়ে সত্য জানতে পেরেছিল। গল্পটি আমাদের সততা, সচেতনতা এবং পরিবারের গুরুত্ব শেখায়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।